পৃথিবীর প্রথম তৈরিকৃত আচার হচ্ছে শশার আচার। মিশরের রানী এলিজাবেথ সৌন্দর্য রক্ষার জন্য আচার তৈরি করতেন এবং খেতেন। হাঁসের মাংসের আচার বানিয়েছি, মুরগির মাংসের আচার বানিয়েছি। মানুষ আসলে আমাকে একটা নামেই চিনে, আচার ওয়ালি বা আচার কন্যা। মাত্র ৩৬০ টাকা দিয়ে শুরু করে আজ তার মাসিক সেল ৫ লাখ টাকার ওপরে। কথা বলছিলাম আচার কন্যা রুবির সাথে। আজ জানবো তার জীবনের গল্প। কেউ বলেন আচার আপু, অথবা কেউ বলেন আচার ওয়ালি, আচারের রানীও কেউ কেউ বলে থাকেন। তো কেন বলেন আসলে, এবং পুরো বিষয়টি আপনার কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম, আমি রুবি আফরোজ। আমাকে যখন মানুষ আচার রানী বা আচারওয়ালি বলে, তখন আমি মনে করি যে আমার আজীবনের যে লালিত্য স্বপ্নটা, আমি চেয়েছিলাম যে আমার নিজের একটা পরিচয় তৈরি করব, আমি স্বাবলম্বী হব বা আত্মনির্ভরশীল হব, সেটা আমি পেরেছি, হয়তো কিছুটা হলেও পেরেছি। কারণ মানুষ আমাকে একটা পরিচয় এখন চেনে, আমি আচার কন্যা, আচারের রানী। আমি আচার বানাই এবং এটা ভালোবেসে বানাই। তো কেন বলে এটা যদি বলি, তাহলে আমি বলবো যে আমি আচার নিয়ে কাজ করা শুরু করেছি 2019 সালের অক্টোবর মাসের 6 তারিখ। রসনাবিলাস পেজ ওপেন করে রসনাবিলাস পেজের মাধ্যমে আচার নিয়ে কাজ করা শুরু করেছি। কিন্তু ওই গ্রুপে আমি জয়েন করেছি আমার কাজ শুরুর আরও 3 মাস পরে, জানুয়ারি মাসের 8 তারিখ, 2020 সালের জানুয়ারি মাসের 8 তারিখ ওই গ্রুপে জয়েন করি। এবং তখন থেকে আমার দুটো পেজ, কিন্তু আমি 19 সালের জুন মাসে আনসি চয়েস নামে একটা পেজ খুলেছিলাম এবং ওটাও এখনও কন্টিনিউ করছি। কিন্তু ওই গ্রুপে জয়েন করার পর থেকে আমি একমাত্র এই প্রায় 2 বছর, এর মধ্যে 1.5 বছরই আমি আচারকে ফোকাস করেছি। মানে আমার অন্যান্য প্রোডাক্ট থাকলেও আমি সেগুলি নিয়ে কখনোই ফোকাস করিনি। আমি চেয়েছি যে আসলে আমার একটা পরিচয় তৈরি হোক, মানুষ আমাকে একটা নামে চিনুক। আর আমার মনে হয় এই কারণেই আসলে আমাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা এত ভালো করতে পেরেছি যে মানুষ আসলে আমাকে একটা নামেই চিনে, আচার ওয়ালি বা আচার কন্যা। আর সবসময় চেষ্টা করেছি পণ্যের গুণগত মান, গুণগত মানটা সবসময় ভালো রাখার চেষ্টা করেছি। এবং একটা কাজ আমি চেষ্টা করি সবসময় আমার কাজটা ভালোবেসে করতে, আন্তরিকতার সাথে করতে। যে কোনো কাজই যদি আমি ভালো করে করি বা আন্তরিকতার সাথে করি, তার মধ্যে যদি ভালোবাসা মিশ্রিত থাকে, তাহলে মনে হয় সেই কাজটা অনেক ভালো হয়। এবং আলহামদুলিল্লাহ ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে আমার ক্রেতাদের কাছে। এবং ক্রেতাদের কাছে আমার আচারটা, তারা কিছুদিন আগেও আমার এক কাস্টমার আপু 4 দিন আগে ফিডব্যাক দিল যে আপু, আপনার আচারটা যখন খাচ্ছি তখন মনে হচ্ছে যে এর মধ্যে যে আপনার ভালোবাসা, আন্তরিকতা মিশানো আছে, এটা আলাদা করে ফিল করা যায়। তো এই জন্যই আসলে মনে হয় মানুষজনের কাছে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারার কারণে আসলে আমার নাম আচার কন্যা বা আচার আপু। কলিজা এবং বাদামের আচার আপনার নিজস্ব একটি ক্রিয়েশন। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে হালকা রসিকতায় মেতে ওঠা। তো আপনার এই আইটেমগুলো যেহেতু একটু অপ্রচলিত, এগুলো নিয়ে আপনি কি কোনো অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হয়েছেন কি না? আলহামদুলিল্লাহ আমি এইরকম কোনো হাসি তামাশার শিকার হয়নি। হ্যাঁ, অনেকে অবাক হয়েছে যে আপু, কলিজারও আচার হয়, বাদামেরও আচার হয়, এটা কীরকম? তো আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে আচার মানে কি। আচার মানে হচ্ছে সংরক্ষণ প্রক্রিয়া। আচারের ইতিহাস হচ্ছে 4500 বছর পুরনো। প্রাচীন সম্রাট জুলিয়াস সিজার এবং হচ্ছে মিশরের রানী এলিজাবেথ, এরা হচ্ছে সৌন্দর্য রক্ষার জন্য আচারটা তৈরি করতেন এবং খেতেন। তো পৃথিবীর প্রথম তৈরিকৃত আচার হচ্ছে শশার আচার। তার মানে সেটা কিন্তু একটা সবজি, এটা কিন্তু কোনো সিজনাল ফল বা মৌসুমি ফল না। তো যেহেতু সবজির আচার হয়, তাহলে মাছের আচার কেন হবে না, মাংসের আচার কেন হবে না? তো সবাই যখন মাছ মাংসের আচার আমরা বানাচ্ছি, তাহলে কলিজাও তো ঠিক মাংস জাতীয় একটা খাদ্য উপাদান, মাংসই বলা যায়, তাহলে কলিজার আচার কেন হবে না? তো এই ধারণা থেকেই আমি কলিজার আচারটা প্রথম তৈরি করেছি। এবং আমি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে কলিজাটা কতটা উপকারী। এটা হচ্ছে শিশুসহ গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য অনেক উপকারী একটা খাবার কলিজা। কিন্তু আসলে কলিজা তো আমাদের সবসময় রান্না করা হয় না, বা সবসময় আমরা কলিজাটা বাজার থেকে কিনে এনে যে প্রতিদিন রান্না করে খাচ্ছি তা কিন্তু না। কিন্তু কলিজার আচারটা যদি তৈরি করে রাখা হয়, ওইটা কিন্তু প্রতিদিনই আপনার খাবারের সাথে আমার ক্রেতারা এমন আমাকে বলেছে, ফিডব্যাক দিয়েছে যে আপু, আমার বাচ্চাকে আমি নুডলসের সাথে দিচ্ছি, আমার বাচ্চাকে আমি ঝালমুড়ি মুড়ি মাখিয়ে দিচ্ছি কলিজার আচারটা দিয়ে, এবং বাচ্চা খুব পছন্দ করে খাচ্ছে। কলিজাটা কিন্তু রান্না করলে অনেকে খেতে চায় না, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আচারটা যখন এর সাথে টক ঝাল মিষ্টিটা যুক্ত হয়, তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। এবং আলহামদুলিল্লাহ কলিজা এবং বাদামের আচারের ফিডব্যাকগুলি আমার খুবই ভালো। অন্যান্য আচারে দেখা যায় অনেক সময় বলে আপু একটু ঝাল কম দিলে ভালো হতো, মিষ্টি, কিন্তু কলিজার আচার আমি যতগুলি সেল করেছি বা বাদামের আচার, সবগুলির ফিডব্যাক খুব ভালো এবং ক্রেতাদের রেসপন্স খুব ভালো। আর আমি শুধু কলিজার আচার না, আমি হাঁসের মাংসের আচার বানিয়েছি, মুরগির মাংসের আচার বানিয়েছি। এবং এটা মুরগির মাংসের আচারটা বানিয়েছি কখন, এটা কাস্টমারের চাহিদার ভিত্তিতে। আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে ঢাকায় ব্যাচেলার থাকে এবং সনাতন ধর্মাবলম্বী। তো সে বলতেছে তুমি তো গরুর মাংসের আচার বানাও, কিন্তু আমি তো গরুর মাংস খাই না, তাহলে আমার জন্য তুমি কি করতে পারো, মুরগির মাংসের আচার বানাতে পারবে? আমি কোনো চিন্তা ভাবনা না করেই বললাম যে হ্যাঁ, কেন পারবো না।
তো আমি ওকে আচার বানিয়ে দিলাম, দেওয়ার পরে ওর ফিডব্যাক খুব ভালো ছিল যে আমার তো আসলে রান্না করাই সমস্যা, তরকারি রান্না করা হয় না, তোমার আচারটা নিয়ে আমার তো ফ্রিজও নেই, আমি আচারটা আর কি রেখে খেতে পারছি, এবং আমার রিপিট ক্রেতা হয়েছিল। আবার আমার এক ভাই আছে যশোরে থাকে, আমার হাঁসের মাংস স্টোরিতে হাঁসের মাংসের ছবি দিলাম, তো ও বললো আপু হাঁসের মাংস খাওয়াবে না আমাকে। তা আমি তো ঢাকা থেকে কিভাবে যশোরে হাঁসের মাংস খাওয়াবো, তো আমি কি করলাম, হাঁসের মাংসের আচার বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম, এবং ফিডব্যাকটাও খুব ভালো ছিল। এছাড়াও আমি শুটকির আচার বানিয়েছি, লটকা শুটকি, যেটা আমরা খুব পছন্দ করি শুটকি অনেকেই, কিন্তু প্রতিদিন দেখা যায় শুটকি রান্না কিন্তু কিছুটা ঝামেলার, প্রতিদিন আসলে শুটকিটা রান্না করা হয় না। তখন আমি কি করলাম, আচার বানালাম, এবং যে কাস্টমার আপুকে দিয়েছি উনি আসলে অসাধারণ রিভিউ দিয়েছেন, বলতেছেন আপু এখনও খুব ভালো করে গুছিয়ে যে আপনার রিভিউটা দেবো, সময় পাচ্ছি না, আমি খুব ভালো করে আপনার রিভিউটা দেবো, বেস্ট রিভিউ দেবো। তো এই জন্যই আর কি আমার মনে হয় যে আমি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে আচার মানে সংরক্ষণ প্রক্রিয়া, যে কোনো কিছুরই আমরা আচার বানাতে পারি। তবে হ্যাঁ, নাম যেমন ক খ গ ঘ মিলিয়ে রাখলে একটা নাম হয়, কিন্তু সে নামের একটা অর্থ থাকতে হবে। সেরকম আমি যে আচারই বানাই না কেন, এটার কাস্টমার ফিডব্যাক ভালো হতে হবে, এটার গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো আমার মনে হয় আমার কলিজা এবং বাদামের আচারটা মানে আমার ক্রেতাদের কাছে খুব ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং এটার উপকারিতা আমি বোঝাতে পেরেছি, যার কারণে এটা নিয়ে আমি কোনো হাসি তামাশার শিকার হয়নি, বরঞ্চ ভালো ফিডব্যাক পেয়েছি সবার থেকে। কলিজার আচার আপনি কিভাবে সংরক্ষণ করেন? আচার সংরক্ষণের পদ্ধতিগুলোই বা কি? আমরা নর্মাল যে আচারগুলি দেখেন, আমি জলপাইয়ের আচার বা যদি ধরি আমরা তেঁতুলের আচার, এটা আমরা আচার সংরক্ষণের তো কিছু টিপস আছে, তাহলে আমি সেই টিপসগুলি আগে বলি। যেমন আচার আমাদের সংরক্ষণ করতে হলে আচারটা আমাদের রাখতে হবে হচ্ছে কাচের বয়মে, অবশ্যই আচার কাচের বয়মে রাখতে হবে। এবং আমাদের যদি আমরা নর্মাল ফ্রিজে না রেখে আগে আমাদের সনাতন পদ্ধতিতে যদি আচার সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে রোদে দিতে হবে। এবং আচারের সবথেকে বড় শত্রু হচ্ছে পানি, পানিটা থেকে বা বাতাস, যেটা বাতাসও আচারের মধ্যে বাতাস ঢুকলে পরেও আচারটা নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে। পানি এবং বাতাস থেকে আমাদের আচারটাকে দূরে রাখতে হবে। আর যে চামচটা আমি আচার তোলার জন্য ব্যবহার করব, সেই চামচটা হচ্ছে কি আমার ভেজা থাকতে পারবে না, তার সাথে কোনো পানি থাকতে পারবে না, এটাও ময়লাযুক্ত চামচ হতে পারবে না। তো এইভাবে এই সংরক্ষণ। আর আচারে যদি তেলের আচার হয়, মানে যেটা মিষ্টি কম, মিষ্টি নেই আর কি, সেই আচারটা যদি ফাঙ্গাস পড়ে তাহলে আমার উপরে একটু চিনি ছিটিয়ে দিতে হবে, যেটা চিনি নেই। আর যে আচারটা হচ্ছে চিনির আচার, মানে যেটাকে আমরা মিষ্টি দিয়ে তৈরি করছি, সেটা যখন ফাঙ্গাস পড়বে সেখানে আমার একটু লবণ ছিটিয়ে দিতে হবে, এরপর শুকা দিতে হবে, ঠিক হয়ে যাবে। আর অন্যান্য আচারের মতো কলিজার আচারটাও সংরক্ষণ করা যায়, তবে হ্যাঁ, অন্যান্য আচার যেমন আমরা বছর ধরে খেতে পারি বা বছর ধরে সংরক্ষণ করতে পারি, নর্মাল আবহাওয়ায় রোদে দিয়ে কলিজার আচারটা 3 মাস পর্যন্ত নর্মাল আবহাওয়ায় সংরক্ষণ করা যাবে। তবে ফ্রিজে রেখে আমি 2 বছর পর্যন্ত খেতে পারি, এবং আমার ফ্রিজে সবসময় গরুর মাংসের আচার, কলিজার আচার থাকে, এবং এটা 2 বছর পর্যন্ত কোনো স্বাদও চেঞ্জ হবে না, নষ্টও হবে না। তো এইভাবেই আসলে আচারটা সংরক্ষণ করা যায়, এবং গরুর মাংসের আচারটাও ঠিক এভাবেই সংরক্ষণ করা যায়। আপা, আপনি তো মুরগির মাংসের আচারও তৈরি করে থাকেন, এই আচারের ব্যাপারে আমাদেরকে বলবেন। মুরগির মাংসের আচার তো আমরা জানি যে উইতে আসার আগে আসলে ইলিশের আচার বা গরুর মাংসের যে আচার হয়, এটাও আমারও জানা ছিল না। আমি ছোটোবেলা থেকে আচার করি, কিন্তু এগুলি তো আসলে ইউনিক ক্রিয়েশন। উইতে এসে যখন দেখলাম যে ইলিশের আচার হয়, তখন আমার চিন্তা হলো যে তাহলে অন্য কিছুর আচারও তো বানানো যায়। যদি আমার ইলিশের আচার হয়, তাহলে কেন গরুর মাংসের আচার হবে না বা কলিজার আচার হবে না? তো যখন কলিজার আচার নিয়ে চিন্তা করছি, তার ঠিক কিছুদিন আগেই, তখনও আমি কলিজার আচার বানাইনি। ওই যে বললাম যে আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছিল যে তুমি যে আচার বানাও গরুর মাংসের, কিন্তু আমি তো সনাতন ধর্মী, আমি তো গরু খাই না, তাহলে তুমি আমার জন্য কি করতে পারো, তুমি কি মুরগির মাংসের আচার আমাকে বানিয়ে দিতে পারবে? তখন আমি চিন্তা করলাম যে আসলে কেন পারবো না, মুরগির মাংস একটা মাংস এবং গরুর মাংস একটা মাংস, তাহলে গরুর মাংসের আচার হলে কেন হবে না মুরগির মাংসের আচার? পরে আমি সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে আমার নিজস্ব চিন্তা থেকে হাড়টা আলাদা করে আমি আচারটা বানালাম, এবং ওই যে বললাম যে ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এবং সে আমার উপরে এখন মাসে মাঝে মাঝে আমার থেকে আচার নেয়, কেন হচ্ছে সে ব্যাচেলার, তার রান্নার সমস্যা, সেটা তরকারি হিসেবেই খায় এবং সংরক্ষণ, তার ফ্রিজ নেই যেহেতু, আর ফ্রিজ থাকলে তো সংরক্ষণ করাটা সহজ হয়, আর ফ্রিজ না থাকলেও আচারটা যদি রোদে দিয়ে সংরক্ষণ করে 2 মাস পর্যন্ত রাখা যায়, যার কারণে আর কি মুরগির মাংসের আচারটা এভাবেই আমি বানাচ্ছি, এবং ক্রেতাদের চাহিদার ভিত্তিতে আমি বানাচ্ছি। খাবারের আইটেম নিয়ে বিজনেস করা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ, কারণ খাবার কিন্তু আসলে কাপড় না, এটা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এবং এটা ছাড়াও দেখা যায় যে এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম, এখানে ঝালের কম বেশি হতে পারে। তো আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? ধন্যবাদ ভাইয়া, ভাইয়া খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমরা প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, আমাদের মুখের স্বাদও কিন্তু আলাদা। আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে, দেখা গেছে আমার ঘরের ভিতরে আমার হাজব্যান্ডের কাছে সেটা ভালো লাগতেছে না, সে আবার অন্যরকম পছন্দ করতেছে। আবার ঘরে আরও 5 জন সদস্য থাকলে এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে। তো এই বিষয়, আর খাবার নিয়ে কাজ করার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা মাথায় রাখা যে আমার কাস্টমার আসলে কী চাচ্ছে আমার কাছে। মানুষ তো প্রয়োজনীয় পণ্য কিনে, এখন আমার কাছ থেকে সে পণ্যটা নেওয়ার পরে যখন আসলে তার ভালো লাগবে না, সে কিন্তু আমার রিপিট ক্রেতা হবে না, সে আবার দ্বিতীয়বার আমার কাছে আসবে না। তো আমি চেষ্টা করি সব সময় জেনে নিতে যে আমি আপু জলপাইয়ের আচার দিয়েন আধা কেজি,
আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে আচারটা কি আপু ঝাল তেল এটা মানে জেনে নেই যে আপু তেলটা কি আপনি বেশি খান না তেলে আপনার কোনো সমস্যা আছে? যখন বলতেছে যে না আপু আমি তেলটা কম দিয়েন, আমি তেলটা খাই না তেমন একটা, আমার গ্যাসের প্রবলেম আছে, তখন আমি তেলটা কম দিয়ে আচারটা বানাই। আবার অনেকে বলে যে আপু তেল ছাড়াই আচার বানিয়ে দেন, আমি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তেল ছাড়াই আচার বানিয়ে দেই, যেভাবে আর কি সংরক্ষণ করা যাবে। আবার অনেকে ডায়াবেটিক্স থাকে বা চিনির সমস্যা থাকে যে না আমি চিনিটা তত খাই না। আবার আচারটা সাধারণত প্রেগনেন্ট আপুরাই বেশি নিয়ে থাকেন। তো তখন বলেন যে আপু আমার তো প্রেগনেন্সিকালীন ডায়াবেটিক্স আছে, তো আমার তো চিনিটা খাওয়া যাবে না, আপনি আমাকে চিনি ছাড়া কীভাবে আচার করে দিতে পারবেন? তখন আমি তাদের সেইভাবেই আচার করে দেওয়ার চেষ্টা করি। অনেকের গ্যাসের সমস্যা থাকলে ঝালের সমস্যা হয়, তখন বলে যে আপু আমি তো ঝাল বেশি খাই না, মানে যে যেভাবে বলে আমি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার আচারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আর কি এই চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করতে পারি মোটামুটি, আর ততটা ঝামেলা হয় না। আপনি উই গ্রুপে জয়েন করার 6 মাস পরে, প্রায় 150 দিন পরে আপনার প্রথম সেল হয়েছিল। সাধারণত উদ্যোক্তাদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে কিছুদিন গেলেই তারা হাল ছেড়ে দেয়, তারা মনে করে যে আমাকে দিয়ে আর হচ্ছে না। তো আপনি এই পুরো সময় নিজেকে কিভাবে উজ্জীবিত রাখলেন? আসলে আমি শখের বশে ব্যবসায়ী হইনি, বা এই যে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19ও আমাকে উদ্যোক্তা বানায়নি। আমি আমার প্রয়োজন থেকেই উদ্যোক্তা হয়েছি। এবং আমি আসলে জব করতাম, আমার বিয়ের পরেই আমি প্রায় 4 বছর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করেছি। এর মধ্যে সেভ দ্য চিলড্রেন, ওয়াইল্ড ফিশ, ব্র্যাক এগুলি ছিল। তো আমি চিন্তা করলাম যে আমার হাজব্যান্ড তো যেহেতু ঢাকায় থাকে, আমি বিভিন্ন জায়গায় থাকছি আমার জবের সূত্রে, আমার তো সংসার হচ্ছে না, আর আমার একটা বেবিও দরকার আছে। তো এই জন্য আমি আসলে স্বেচ্ছায় জবটা ছেড়ে দেই। তো জব ছেড়ে দিয়েছি বলে যখন বেবি হলো, বেবির বছরখানেক হয়ে গেল, তখন মনে করলাম যে না আসলে তো আমার কিছু একটা করতে হবে, আমি তো আর এভাবেই বসে থাকবো না। পড়াশোনা শিখেছি, আমার নিজের একটা পরিচয় দরকার আছে, পরিচয় তৈরি করে, এটা তো ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখেছি, তাহলে এভাবে বসে থাকলে তো আসলে আমার পরিচয় তৈরি হবে না। তো এই জন্যই আসলে শখের বসেও না, নিজের প্রয়োজনে পরিচয় তৈরি করার জন্যই যেহেতু উদ্যোক্তা হয়েছি। এখন আমার এ মাসে সেল হচ্ছে না, 5 মাস উইতে জয়েন করেছিলাম হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ 2020 সাল। এরপর থেকে আমার প্রথম সেল হয়েছে জুনের শেষে, মানে জুলাইয়ের প্রথম দিকে আমি প্রথম ডেলিভারি দিয়েছি। এই 5 মাসে কেন আমি হতাশ হইনি বা কেন আমি হাল ছেড়ে দেইনি, কিভাবে আমি উজ্জীবিত থাকলাম, এটার মূল কারণটাই হচ্ছে যে আমাকে তো চলতে হবে। এ মাসে সেল না হলো আগামী মাসে হবে, আগামী মাসে না হলো পরের মাসে হবে, মানে 1 মাসে না হলে 2 মাসে হবে, 2 মাসে না হলে 3 মাসে হবে, কিন্তু আমি যদি লেগে থাকি তাহলে আমার সেল হবেই। আর আমি যদি এখানেই থেমে যাই তাহলে তো আসলে আমার সেল হবে না, আমি তো এখানেই থেমে গেলাম। আমি চিন্তা করেছি আমার বাচ্চাকে তো দেখার কেউ নেই যে আমি জব করবো। আমার জব হয়েছিল ঢাকায় আসার পরে, কিন্তু আসলে আমি মনের দিক থেকে এগোতে পারিনি যে আমার বাচ্চাটাকে কার কাছে রেখে দেবো, সেই রকম রেখে যাওয়ার মতো আসলে নিজস্ব কোনো লোক বা সাপোর্ট আমার ছিল না। তো যখন চিন্তা করলাম আমার ঘরে বসেই কিছু করতে হবে, তাহলে তো আমার অবশ্যই অনলাইন উদ্যোগটাই হচ্ছে সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম। এবং সেখানে আমার সেল হচ্ছে না, তাতে কি হয়েছে, আমি লেগে থাকলে মানুষ, কারো সময় লাগে 15 দিন, কেউ 12 দিনে লাখপতি হয়, কেউ 15 দিনে লাখপতি হয়েছে উইতে, কেউ 1 মাসে লাখপতি হয়েছে। আমি না হয় 5 মাস পরেই শুরু করেছি, 9 মাসে আমি লাখপতি হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি লেগেছিলাম বলেই, আমি ধৈর্যহারা হইনি বলেই আজকে আমি একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আর আমি মনে করি সেলটা হচ্ছে রিজিকের বিষয়। আমি অ্যাক্টিভ থাকলেই আমার সেল হবে এমন না, কিন্তু আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। যখন আমার সেল হয়নি ওই গ্রুপে, 5 মাসেও সেল হয়নি, তখনও কিন্তু লোকে আমাকে আচার কর না, আচার আপু বলে চিনতো, হয়তো আমার সেল হয়নি, কিন্তু তারা তো আর জানতো না ওটা আমার রিজিকে ছিল না। আমার রিজিকে যখন আমার রিজিকে যখন লিখেছেন আল্লাহ যে আমার সেল হবে ওই গ্রুপ থেকে, তখন আমার সেল হয়েছে। আর আমার হচ্ছে পরিচয়টা যে তৈরি হয়েছে, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। আমাকে যে এখন আপনারা 10 জন চিনেন যে রুবি আফরোজ, এ হচ্ছে আচার কন্যা, এটাই আমার হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি।